ক্লাস শুরু করতে না করতেই হুড়মুড়িয়ে সেমিস্টার এক্সাম এসে গেল। এটা তো বিরাট বড় লোড না? তো চিন্তা নেই, এই লোডকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মাস্টারমশাইটা তোমাদের সঙ্গে আছি। স্ট্রাকচার বা মেম্বারে ঠিক এরকমই আচমকা বা ধীরে ধীরে কখনো লোড এসে পড়ে। সেই লোডকে সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থাও ইঞ্জিনিয়ারদের রাখতে হয়। তো আজকে আমরা শিখব এই স্ট্রাকচারে লোড আর সাপোর্ট এই নিয়ে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেম টুর একটা টপিক। তো এই সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে স্ট্রাকচারকে ইঞ্জিনিয়াররা আর একটা ভাষা দিয়ে আর একটা শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করে। এটা স্ট্রাকচারের একটা পার্টকে, সেটা কি তোমরা জানো? সেই পার্টটার নাম হচ্ছে, আমি এখানে লিখি, সেই পার্টটার নাম হচ্ছে মেম্বার। এই মেম্বার মানে পঞ্চায়েতের মেম্বার বা পৌরসভার মেম্বার বা তোমার এমনি কলেজের কোনো কমিটির মেম্বার সেরকম নয়। এখানে মেম্বার মানে হচ্ছে স্ট্রাকচারের একটা অংশ, একটা স্ট্রাকচারাল এলিমেন্ট। হ্যাঁ, মেম্বার বলতে আমরা বুঝবো স্ট্রাকচারাল এলিমেন্ট। স্ট্রাকচারাল এলিমেন্ট, স্ট্রাকচারাল এলিমেন্ট কী করে না, ডিজাইনড এমন করে ইঞ্জিনিয়াররা এই স্ট্রাকচারাল এলিমেন্টগুলোকে বানান যাতে করে এরা লোড ক্যারি করতে পারে। ডিজাইন টু ক্যারি লোড, লোড ক্যারি করতে পারে, বহন করতে পারে, ভার বহন করতে পারে, এবং অ্যান্ড ট্রান্সফার ফোর্সেস, ফোর্স ট্রান্সফার করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। ট্রান্সফার ফোর্সেস ফ্রম one point to another, from one point to another। এই হলো মেম্বারের ডেফিনিশন এবং কাজ। এক কথায় বলতে গেলে মেম্বার হচ্ছে পার্ট অফ স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কী কী স্ট্রাকচারের কথা আমরা সাধারণত ভাবছি, যেমন ইঞ্জিনিয়াররা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারা কি তৈরি করেন? তারা তৈরি করেন ব্রিজ তৈরি করেন, হ্যাঁ, তারপরে বিল্ডিং তৈরি করেন। এইগুলো তৈরি করতে গেলে কি কি লাগে? এগুলো তৈরি করতে গেলে অনেক রকমের জিনিস তৈরি হয়, যেমন জিনিস দরকার হয়, যেমন হচ্ছে একটা হচ্ছে বিম। এগুলো আমরা শুনেছি প্রত্যেক দিন, এগুলো কী সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। বিম, হরাইজন্টাল যেগুলো, ভার্টিক্যাল কলাম, এছাড়া রড তো লাগেই, বিভিন্ন রকমের আয়রন রড লাগে। প্রত্যেক দিন টিভিতে এদের অ্যাডভার্টাইজমেন্ট দেখি আমরা। এক সেলিব্রিটি বলছে এই রড নিতে, আর এক সেলিব্রিটি বলছে না এই কোম্পানির রড ভালো। কেবল, এছাড়া আরও অনেক রকম বার, এই জাতীয় জিনিস লাগে। তাই এত ইয়েতে আমি গেলাম না। ব্রিজ, বিল্ডিং বা টাওয়ার ইত্যাদি জিনিস তৈরি করতে গেলে আমাদের এই সব কম্পোনেন্টগুলো দরকার পড়ে। কেন দরকার পড়ে? কারণ এই কম্পোনেন্টগুলো লোডকে ক্যারি করতে পারে সেফলি। শুধু ক্যারি করলেই হলো না, সেফলি ক্যারি করতে হবে, মানে নিরাপদভাবে, যাতে নিরাপত্তার কোনো ত্রুটি না ঘটে। এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে ফোর্সকে ট্রান্সফার করতে সাহায্য করে। আর স্ট্রাকচারটা, এই ব্রিজ, বিল্ডিং বা টাওয়ার বা যাই বানাক না কেন, ইঞ্জিনিয়াররা যাই বানান না কেন, সেটা যাতে হঠাৎ করে ভেঙে না পড়ে সেদিকেও নজর রাখতে হবে। কেমন? এই মেম্বারে অনেক রকম ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। কোনো কোনো মেম্বার টেনশন নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে টেনশন হয় সেটা না, এটা হচ্ছে পুলিং ফোর্স। আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, টেনশন মানে হচ্ছে পুলিং ফোর্স, মানে টানা বল যেটাকে বলে, হ্যাঁ, যেটাকে বাংলায় বলে টানা বল, পুলিং ফোর্স। টেনশন মেম্বারগুলো কীরকম? টেনশন মেম্বারের এক্সাম্পল হচ্ছে দড়ি, রোপ, কেবল, হ্যাঁ, টাই রড, এরা হচ্ছে টেনশন মেম্বারের এক্সাম্পল।
এছাড়াও আরও অনেক রকমের মেম্বার দেখা যায়, যেমন হচ্ছে কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, কম্প্রেশন মেম্বারের এক্সাম্পল কি? এটা কম্প্রেস করে, অর্থাৎ একটা স্ট্রাকচারকে কম্প্রেস করে। টেনশন মেম্বার মানে স্ট্রাকচারকে টানে, আর কম্প্রেশন মেম্বার মানে স্ট্রাকচারকে কম্প্রেস করে। তার মানে এটা পুশিং ফোর্স। আগেরটা পুলিং ফোর্স হলে এটা হচ্ছে পুশিং ফোর্স, যেমন হচ্ছে কলাম এটসেট্রা। এছাড়া হচ্ছে বেন্ডিং, বেন্ডিং মেম্বার বলে একটা মেম্বার হবে, বেন্ডিং মেম্বার, বেন্ডিং মেম্বার মানে এমন একটা স্ট্রাকচার যেটা বেন্ড করবে, মানে বেঁকে যেতে পারে। যেমন হরাইজন্টালি এরকম বিম যদি থাকে, তাহলে বিম এরকমভাবে বেঁকে যেতে পারে। ধর এখানে তুই লাফাচ্ছিস, এখানটা লাফালি, তাহলে এটা এরকম করে বেঁকে যেতে পারে বিমটা, তাহলে এটা হচ্ছে বেন্ডিং মেম্বার। তাহলে এক কথায় স্ট্রাকচার মানে হচ্ছে কালেকশন অফ মেম্বার্স। স্ট্রাকচার মানে হচ্ছে অনেকগুলো মেম্বার দিয়ে তৈরি হয় স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে কালেকশন অফ মেম্বার্স, আর মেম্বার মানে হচ্ছে ওই যে স্ট্রাকচারটা তার লোড ক্যারিং এলিমেন্ট, লোড ক্যারিং এলিমেন্ট। এইবারে আমরা চলে আসবো লোডে, অর্থাৎ লোড ক রকমের এবং কী কী, কেমন? সাধারণভাবে বলতে গেলে লোডকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পয়েন্ট লোড, একটা হচ্ছে পয়েন্ট লোড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে লোডটা কোনো একটা পয়েন্টে কাজ করে, কেমন? আচ্ছা, আমার একটা কথা এর আগে বলা হয়নি, সেটা হচ্ছে লোডের ডেফিনেশন। হোয়াট ইজ লোড? যদি প্রশ্ন করা হয় যে লোড কি, লোড কি মানে লোডের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করে, তাহলে কি বলবে? লোড হচ্ছে এনি এক্সটার্নাল ফোর্স, এনি এক্সটার্নাল ফোর্স, লোড ইজ এনি এক্সটার্নাল ফোর্স, যে কোনো বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ বডি, অ্যাক্টিং অন এ বডি, any external force acting on a body that can cause কি ঘটাতে পারে? দ্যাট ক্যান কজ মানে ঘটাতে পারে। কি ঘটাতে পারে? না ডিফরমেশন ঘটাতে পারে। ডিফরমেশন মানে ফর্মটাকে পাল্টে দেওয়া, মানে বিকৃত করে দেওয়া, বিকৃতি যেটাকে বলে ডিফরমেশন। ওই জিনিসটাকে স্থির থেকে গতিশীল করতে পারে, অর্থাৎ মোশন দিতে পারে বডিটাকে, অথবা ওই জিনিসটাকে চেপে দিতে পারে, চাপ দিতে পারে বা টান দিতে পারে। তার মানে হচ্ছে স্ট্রেস এই তৈরি করতে পারে এটা। তাহলে এনি এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন এ বডি দ্যাট ক্যান কজ ডিফরমেশন, মোশন অর স্ট্রেস, একে বলে লোড। এবার এই লোডের আমরা প্রথম ভাগটা পড়ব, যেটাকে বলে পয়েন্ট লোড। পয়েন্ট লোড হচ্ছে এক জায়গায় কনসেন্ট্রেটেড থাকে, মানে যতটা দূরেই ছড়িয়ে থাকুক না কেন লোডটা, সেটা একটা পয়েন্টে যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড। অর্থাৎ এটা একটা পয়েন্টে কাজ করে, সিঙ্গল পয়েন্টে কাজ করে, সিঙ্গল পয়েন্ট তাতে কাজ করে, একটা মেম্বারে সিঙ্গল পয়েন্টে কাজ করে। এবং এটাকে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন হচ্ছে ধর এখানে একটা বিম রাখা আছে, এটা একটা বিম, হ্যাঁ, এইখানে কেউ দাঁড়িয়ে আছে, এইখানটায় দাঁড়িয়ে আছে কেউ,
এর যে ওয়েটটা, এর ওয়েটটা হচ্ছে বিমের সাপেক্ষে পয়েন্ট ওয়েট। বিমের সাপেক্ষে এর ওয়েটটা হচ্ছে পয়েন্ট ওয়েট, এবং এটা এই লাইন বরাবর কাজ করবে, তার মানে এর লোডটা হচ্ছে এই দিকে কাজ করবে, অথবা বলতে পারি এই দিকে লোডটা দিচ্ছে। প্রতিক্রিয়া বলটা এটা হচ্ছে আর এটা হচ্ছে লোড ডাব্লু। ডাব্লুটা নিচে দিয়ে কাজ করছে, এই ডাব্লুটাই হচ্ছে অ্যাকচুয়ালি লোড, সিঙ্গেল পয়েন্ট লোড, যেটা ডাউনওয়ার্ড অ্যারো বা আপওয়ার্ড অ্যারো যেরকম হবে সেই দিয়ে বোঝানো হবে। নর্মালি ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে বোঝানো হয়, কারণ লোড নিচের দিকে কাজ করে। তাহলে এ যদি এখানে থাকতো, এই লোকটা যদি এখানে থাকতো, বা এখানে যদি আর একটা লোক থাকে, তাহলে এইখানেও একটা সিঙ্গেল পয়েন্ট কাজ করবে লোড, তাহলে এটাও একটা পয়েন্ট লোড। বিমের একটা পয়েন্টে কাজ করছে, কোন পয়েন্টে না, এই পয়েন্টে কাজ করছে। সিমিলারলি এই লোডটা এই পয়েন্টে কাজ করছে। টোটাল মানে বিমটা জুড়ে ছড়িয়ে নেই লোডটা, একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল হচ্ছে পার্সন স্ট্যান্ডিং অন এ বিম। 2 নম্বর হচ্ছে ওয়েট অফ এ মেশিন অন এ ফ্লোর, এরকম। অথবা দেখা যাক এখানে একটা পেরেক রাখা আছে, পেরেক থেকে তুই একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছিস, একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছিস, এই যে ঝুলিয়ে রেখেছিস একটা পয়েন্টে কাজ করছে ওয়েটটা, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ লোড অন এ হুক, দ্যাট ইজ এ পয়েন্ট লোড। লোড অন এ হুক, দ্যাট ইজ পয়েন্ট লোড। পয়েন্ট লোডের ইউনিট কী হবে? যে কোনো লোডের মতো, লোড তো এক রকমের ভার, লোড মানে হচ্ছে এক রকমের ভার, ভার মানে হচ্ছে ওজন, মানে ওয়েট। ওয়েট মানে হচ্ছে কি? ওয়েট মানে হচ্ছে ফোর্স, বল, হ্যাঁ, বল বা ফোর্স। তাহলে ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। তাহলে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করব, ফোর্সের এসআই ইউনিট এন দিয়ে রিপ্রেজেন্ট করব এটাকে। এবারে আসি পরের পরের ক্লাসটাতে। লোডের ফার্স্ট ক্লাস হচ্ছে পয়েন্ট লোড, সেকেন্ড ক্লাস যেটা আসবো সেটার নাম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। 2 নম্বর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই লোডটা কীরকম হবে? একে সংক্ষেপে বলা হয় ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখানে ওর ইউনিফর্মলি স্প্রেড করা থাকবে। ধরা যাক এখানে একটা বিম এঁকেছি আমি, এই বিম বরাবর ইউনিফর্মলি স্প্রেড থাকছে লোডটা, মানে এই বিমের ধরা যাক একটা পার্ট নিলাম আমরা, এইখান থেকে এই অবধি, এই পার্টটা হচ্ছে 4 মিটার লেন্থের পার্ট। বলছে এই পার্টের উপরে, কোনো কোশ্চেনে বলছে যে এই পার্টের উপরে এইভাবে একটা ফোর্স কাজ করছে। না, এটা অন্য কালি দিয়ে বোঝাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এই পার্টের উপরে একটা ফোর্স এরকমভাবে কাজ করছে, পিঙ্ক কালারের এইটা দিয়ে ফোর্স বোঝাচ্ছি, এইভাবে কাজ করছে লোডটা। মাঝখানে প্রত্যেকটা জায়গাতে ফোর্সটা কাজ করছে। যে জায়গাটাতে আমি অ্যারোটা দিচ্ছি না, অর্থাৎ দুটো অ্যারো মাঝখানের জায়গা, সেখানেও ফোর্সটা কাজ করছে। তবে এইখান থেকে এই অবধি যে লোডটা, সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখানে যদি আমি এটাকে নামকরণ করি, পরে নামকরণ করে দিচ্ছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই 4 মিটার জুড়ে লোড কাজ করছে, ধরা যাক 5 নিউটন লোড কাজ করছে, প্রতি মিটারে 5 নিউটন লোড কাজ করছে।
তখন বলা হয় যে এইখান থেকে এই অবধি টোটাল জায়গাটায় লোড একই। সে লোডটা কত সেটা আমরা পরে দেখছি। এই 5 নিউটন পার মিটার, এটাকে এখানে বোঝা যাচ্ছে নিউটন পার মিটার হচ্ছে ইউনিট। ইউডিএলের ইউনিট কি? ইউডিএলের ইউনিট হচ্ছে নিউটন প্রতি মিটার। এটা হচ্ছে এসআই ইউনিট। হ্যাঁ, এসআই পদ্ধতিতে এইভাবে প্রকাশ করা হয়। আর এই জিনিসটাকে 5 নিউটন পার মিটার, এটাকে বলা হয় লোড ইন্টেন্সিটি। এই জিনিসটাকে বলা হয় লোড ইন্টেন্সিটি। এইটুকুনি তো লেন্থ, যে লেন্থটা জুড়ে কাজ করছে, লেন্থ। এখন এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা মাপতে গেলে মানে ইউডিএলের ভ্যালুটা কতটা, সেইটা যদি মাপতে হয় তাহলে আমরা কিভাবে মাপব? এতটা জায়গা জুড়ে লোডটা কাজ করছে 5 নিউটন পার মিটার, তাহলে ইউডিএল কি 5 নিউটন পার মিটার? না, ইউডিএল কিন্তু 5 নিউটন পার মিটার না। ইউডিএলের লোড ইন্টেন্সিটি হচ্ছে 5 নিউটন পার মিটার। তাহলে অ্যাকচুয়াল এই লোডটা অর্থাৎ এফেক্টিভ লোড কত, হ্যাঁ, এফেক্টিভ লোড কত বা রেজাল্ট্যান্ট লোড কত, রেজাল্ট্যান্ট লোড কত, সেটা কিন্তু 5 নিউটন পার মিটার নয়। রেজাল্ট্যান্ট লোড যেটা, সেটা 5 নিউটন পার মিটার নয়। তাহলে সেটা কত? সেটা হচ্ছে এই প্রতি মিটারে 5 নিউটন যদি ফোর্স কাজ করে, 5 নিউটন, উল্টো করে যদি আমি বলি, ইন ইচ মিটার বা ফর ইচ মিটার, for 1 meter length, লোড কত? লোড হচ্ছে 5 নিউটন। তাহলে পুরো লেন্থটার জন্য অর্থাৎ 4 মিটার লেন্থ জন্য কত হচ্ছে লোডটা? সেই লোডটা হচ্ছে 5 × 4 নিউটন। তার মানে হচ্ছে 20 নিউটন হচ্ছে রেজাল্ট্যান্ট লোড। 20 নিউটন রেজাল্ট্যান্ট লোড এই এতটা এরিয়া জুড়ে কাজ করছে। এরিয়াটা কোনটা? এখানে নাম দিই আমি রেক্ট্যাঙ্গুলার এ বি সি ডি, এরকম যদি নাম দিই, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার দৈর্ঘ্য হচ্ছে 5 নিউটন পার মিটার, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 5 নিউটন পার মিটার না, দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার লেন্থ। আর প্রস্থ মানে এইটুকুনি, এটা তো একটা ভেক্টর, এই ভেক্টরটার 5 নিউটন ভেক্টর এটা। তাহলে এই পার্টটুকুনি হচ্ছে 5 নিউটন আর এই পার্টটুকুনি হচ্ছে 4 মিটার। তাহলে 5 নিউটন ইন্টু 4 মিটার, তার মানে 20 নিউটন অ্যাকচুয়ালি। ক্লিয়ার? 5 নিউটন পার মিটার আর 4 মিটার গুণ করলে নিচে মিটার আর উপরের মিটার কেটে যাচ্ছে, দিয়ে নিউটন কেবল পড়ে থাকছে, ওই জন্য এটা নিউটন হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে 20 নিউটন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই 20 নিউটনটা তো গোটা জায়গাটা জুড়ে কাজ করছে, 20 নিউটন কাজ করছে। তাহলে এই 20 নিউটন দেখাবো কোন দিকে? গোটা জায়গাটা জুড়ে 20 নিউটন দেখানো যাবে না, কারণ সেগুলো সব 5 নিউটন, প্রতি মিটারে 5 নিউটন ফোর্স কাজ করছে, আঁকাই আছে এখানে। তাহলে আমাকে এর লব্ধি বলটা দেখাতে গেলে ঠিক আবার একটা ছবি আঁকতে হবে। ছবি এঁকে এই বিসি এই পার্টটাকে, মানে যেটা 4 মিটার, সেটা আবার আঁকতে হবে। একে এই লেন্থের এল যদি 4 মিটার হয়, লেন্থ যদি 4 মিটার হয়, লেন্থ যদি 4 মিটার হয়, তাহলে লেন্থের হাফ কত হবে? লেন্থ বাই 2 কত হবে? 4/2 মিটার, তার মানে 2 মিটার হচ্ছে। 2 মিটারে কে কাজ করবে? মানে 2 মিটার, এদিক থেকেও 2 মিটার হতে হবে, ঠিক মাঝ বরাবর এই দিক থেকেও 2 মিটার হতে হবে।
এই গোটা লেন্থের ঠিক মাঝখানটায় কাজ করবে 20 নিউটনটা, 20 নিউটন ফোর্স ঠিক এই মাঝ বরাবর কাজ করবে। তাহলে এইভাবেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমরা রেজাল্ট্যান্ট লোড কত এবং রেজাল্ট্যান্ট লোড কোথায় কাজ করছে সেইটা পাওয়া যাবে। রেজাল্ট্যান্ট লোড হচ্ছে 20 নিউটন এবং সেটা কাজ করছে 4 মিটারের ঠিক মাঝখান, মানে এদিক থেকেও 2 মিটার দূরত্বে, এদিক থেকেও 2 মিটার দূরত্বে কাজ করছে। সবসময় আমাকে দেখতে হবে লেন্থের অর্ধেক জায়গাটা কোথায়, সেই জায়গাতে কাজ করবে। লেন্থ এখানে পূর্ণ সংখ্যায় বেরিয়েছে, ইন্টিজার বেরিয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করা যায় বলে। যদি 7 মিটার হতো তাহলে কি হতো, যদি লেন্থটা 7 মিটার হতো তাহলে মাঝখানটা মানে কত হতো, 7/2 মিটার, তার মানে হচ্ছে 3.5 মিটারে। ডান দিক থেকেও 3.5 মিটার, বাঁ দিক থেকেও 3.5 মিটার, এই ডিস্টেন্সে এই ফোর্সটা কাজ করতো। তাহলে এই হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। পরের যে ক্লাসটা সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এবার দেখি সেটা কীরকম। আচ্ছা, যে ইউনিফর্মলি ভ্যারিং লোড মানে হচ্ছে লোড দ্যাট চেঞ্জেস gradually along the length, দৈর্ঘ্যের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে যে লোড, তাকে বলে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো ইউনিফর্মলি ভ্যারিং লোডের যদি আমরা ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে। সাপোজ এটা হচ্ছে একটা বিম, সেই বিমের ওপরে এইখানে লোড হচ্ছে এতটা, মানে লেন্থ হচ্ছে এতটা। লোডের যে ফোর্স তো একটা ভেক্টর, তাহলে ভেক্টরের ক্ষেত্রে লেন্থ দিয়েই তার ভ্যালুটা বোঝানো হয়, ম্যাগনিটিউডটা বোঝানো হয়। তো এবারে এই লেন্থটা আস্তে আস্তে বাড়ছে, মানে ভেক্টরের পরিমাণটা বাড়ছে। প্রথমে এই রকম ফোর্স, তারপরে আরেকটু বড় ফোর্স, তারপরে আরেকটু বড় ফোর্স, তারপরে ফোর্সের ম্যাগনিটিউড আরও বাড়লো, তারপরে ম্যাগনিটিউড আরও বাড়লো, এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম হাইয়েস্ট এসে পৌঁছালো এখানে। আর এখানে সব থেকে ছোটো, এখানে সব থেকে বড়। তাহলে এটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। লোডটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ইউনিফর্মলি বাড়ছে, হঠাৎ করে বাড়ছে না, এবং বেড়ে আবার কমেও যেতে পারে, সেটা পরে এরকমভাবে কমতেও পারে, কিন্তু ইউনিফর্মলি ভ্যারি করবে। যেরকমই হোক না কেন ইউনিফর্মলি ভ্যারি করবে। এটা নিশ্চয়ই মানুষের কাজের সুবিধার জন্যই ধরে নেওয়া হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোডটা। দেখতেই পাচ্ছ এই লোডের ডায়াগ্রাম যদি আঁকতে হয় তো ডায়াগ্রামটা হবে এরকমভাবেই, মানে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম হবে। আগেরটা যেমন আমার ছিল রেক্ট্যাঙ্গুলার ডায়াগ্রাম, আগেরটা যদি আমরা দেখব সেটা ছিল এরকম ছিল ডায়াগ্রামটা, কিন্তু এখন যে ডায়াগ্রামটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে এটা হচ্ছে ইউডিএল এর ডায়াগ্রাম, আর ইউভিএল এর ডায়াগ্রাম হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। ইউভিএল হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ। এই ট্রায়াঙ্গুলারটা আবার এরকমও হতে পারে, আমি যদি এইখান থেকে বাড়তে পারে, সব থেকে বেশি হচ্ছে এইখানে, আর জিরো হচ্ছে এখানে। জিরো থেকেও শুরু হতে পারে, আবার একটা ভ্যালু থেকেও শুরু হতে পারে। এখানে ভ্যালু থেকে শুরু হয়েছে, এখানে জিরো থেকে শুরু হয়েছে। এইটা এরকমভাবে হতে পারে, আস্তে আস্তে জিরো থেকে হিরো মানে বড়। তাহলে এটা হলো ইউভিএল এর রিপ্রেজেন্টেশন, ট্রায়াঙ্গুলার রিপ্রেজেন্টেশন। তাহলে এদের ক্ষেত্রে রেজাল্ট্যান্টটা কীভাবে বার করে, রেজাল্ট্যান্ট ওয়েটটা কীভাবে বার করবে, রেজাল্ট্যান্ট লোড। হ্যাঁ, এখানেও ইন্টেন্সিটি ব্যাপারটা থাকবে। এখানেও ধরা যাক 5 নিউটন পার মিটার দেওয়াই রয়েছে, এখানে ইন্টেন্সিটি 5 নিউটন পার মিটার, এরকম ইন্টেন্সিটি দেওয়া আছে। এবং এখানেও লেন্থটা ধরা যাক 4 মিটার লেন্থ দেওয়া আছে। এখানে কিন্তু এবার 5-এর সাথে 4 সরাসরি গুণ করা যাবে না, এখানে ত্রিভুজের সূত্র অনুযায়ী কাজ করতে হবে আমাদেরকে।
ত্রিভুজের সূত্র অনুযায়ী। ধরো যাক এটা হচ্ছে 5 নিউটন পার মিটার আর এটা হচ্ছে 4 মিটার। তাহলে ত্রিভুজের সূত্র অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমাকে কাজে লাগাতে হবে। সেটা কীরকম একবার দেখা যাক। তাহলে এর ক্ষেত্রে রেজাল্ট্যান্ট লোডটা কী হবে? এর ক্ষেত্রে রেজাল্ট্যান্ট লোড ক্যালকুলেট করার জন্য আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতে হবে। এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, এখানে হাফ ইন্টু বেস বলতে কি বোঝাচ্ছে? বেস হচ্ছে লেন্থটা, যে লেন্থ বরাবর কাজ করছে ভ্যারিং লোডটা, তার মানে সেটা হচ্ছে 4 মিটার। আর হাইটটা কত? হাইটটা হচ্ছে এদিকে হচ্ছে 0 নিউটন, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হাইট হয়ে গেছে 5 নিউটন পার মিটার। তাহলে এর ক্ষেত্রে এরিয়াটা কত হবে? 5 নিউটন পার মিটার। ম্যাক্সিমাম হাইট যেটা সেইটা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট বলতে ম্যাক্সিমাম যে লেন্থটা যে পাশে আছে সেইটা, অর্থাৎ এইটা হচ্ছে হাইটটা, এই হাইটটা, এই যে হাইটটা, এই হাইটটা কত? 5 নিউটন, 0 থেকে 5 নিউটন। তাহলে এর ক্ষেত্রে আমার এরিয়াটা কত হচ্ছে? রেজাল্ট্যান্ট লোড কত হচ্ছে? হাফ ইন্টু 20 এত নিউটন, তার মানে 10 নিউটন। 10 নিউটনটাই হচ্ছে রেজাল্ট্যান্ট লোড। রেজাল্ট্যান্ট লোডটা হচ্ছে 10 নিউটন। এবারে প্রশ্ন হচ্ছে 10 নিউটনটা কোন জায়গাতে কাজ করছে? ম্যাক্সিমামটা তো 5 নিউটন, তাহলে 10 নিউটনটা কোথায় কাজ করছে? 10 নিউটনটা কাজ করবে টোটাল যে লেন্থটা আছে 4 মিটার, তার 1/3 অংশে। অর্থাৎ 4 মিটারের যে লেন্থটা, টোটাল লেন্থের 1/3 অংশে কাজ করবে। হ্যাঁ, এই রেজাল্ট্যান্ট ওয়ার্কস অ্যাট টোটাল যে লেন্থটা হচ্ছে তার 1/3 অংশে কাজ করবে। লেন্থ বাই 3 এই পার্টে কাজ করবে। এবার প্রশ্ন, লেন্থ বাই 3 মানে হচ্ছে 4/3, 4 মিটারের 3 ভাগের 1 ভাগে কাজ করবে, তখন 4/3 ভাগে কাজ করবে, 4/3 মিটারে কাজ করবে। 4/3 মিটার কোথার থেকে? 4/3 মিটার, এই যে গোটা 4 মিটারটাকে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। ধরা যাক এই ভাগটা হচ্ছে, একটা ভাগ হলো এইটা, এইখান থেকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ, এই 4টে ভাগে, এই 3টে ভাগে ভাগ করলাম এই টোটাল লেন্থটাকে। এবার এর মধ্যে কোন দিকে কাজ করবে? 1/3 অংশ মানে এইখানেও কাজ করতে পারে, আবার 1/3 অংশ মানে এই দিকেও কাজ করতে পারে। অর্থাৎ এই সাইড থেকেও 1/3 হতে পারে, আবার এই সাইড থেকেও 1/3 হতে পারে। তাহলে কোন পজিশনে কাজ করবে? এখানে নিয়ম হচ্ছে যেদিকে ভারী, যেদিকটা ভারী, কোন দিকটা ভারী? এটা 5 নিউটন, তাহলে এটা বেশি ভার দিচ্ছে। এটা 0 নিউটন, এটা কম ভার দিচ্ছে। যেদিকটায় বেশি ভার দিচ্ছে, একেবারেই শূন্য ভার দিচ্ছে এদিকে, আর 5 নিউটন ভার দিচ্ছে এদিকে। যেদিকটায় একেবারে বেশি ভার দিচ্ছে, হায়েস্ট যে লোড যেখানটা, সেই পয়েন্ট থেকে 1/3 দূরে কাজ করবে রেজাল্ট্যান্ট লোডটা। অর্থাৎ আমরা বাংলা ভাষায় বলতে গেলে এটা হচ্ছে জোর যার মুলুক তার। জোর যার মুলুক তার, পাতি বাংলা ভাষায় বলতে গেলে এটা মনে রাখতে হবে। মানে যেদিকটা বেশি ভারী, যেদিকটা বেশি লোড আছে, সেই দিকটা থেকে 1/3 দূরে কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি ছবিটাকে আবার নতুন করে আঁকতে যাই যে রেজাল্ট্যান্ট লোডটা কোথায় কাজ করছে, রেজাল্ট্যান্ট লোডটা কাজ করবে এই পজিশনে, রেজাল্ট্যান্ট 10 নিউটন কাজ করবে। কেমন? অর্থাৎ এখানে ইউনিফর্মলি ভ্যারিং লোডটাকে আমি সিঙ্গেল পয়েন্ট লোড হিসেবে বা পয়েন্ট লোড হিসেবে দেখালাম। এখানে আর একটা জিনিস আমার বলার দরকার ছিল, সেটা হচ্ছে যে এই যে আমার
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা, সেটাকে এইভাবে দেখিয়েছি। এটা আবার কোনো কোনো সময় পরীক্ষাতে এরকম করেও দেখানো থাকে, যেটা আমি এইখানে এঁকে দিচ্ছি। এই হচ্ছে বিম, এই বিমটা এইখানে এঁকে দিচ্ছি আরেকভাবে। এর 4 মিটার একটা নির্দিষ্ট মিটার দূরত্বে এইভাবে কাজ করছে, স্প্রিংয়ের মতো পেঁচানো একটা ছবি থাকবে। সেই ছবিটা এখানে 5 নিউটন পার মিটার এরকম করে লেখা থাকবে, এখান থেকে এত অবধি 5 নিউটন পার মিটার। অর্থাৎ এটা ইউনিফর্মলি কাজ করছে, সব দিকে ইউনিফর্ম কাজ করছে। তাহলে হয় এইভাবে প্রেজেন্ট করতে পারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে, অথবা এইভাবে প্রেজেন্ট করতে পারে। এটা প্রেজেন্টেশনের ব্যাপার। তো এবার চলে আসি আরেকটা দৃষ্টান্তে, সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোডের দ্বিতীয় দৃষ্টান্ত। এখানে তো 0 থেকে শুরু হয় 5 নিউটনে গেছে। যদি এটা 0 থেকে শুরু না হতো, তার ক্ষেত্রে কীভাবে হতো দেখা যাক কীভাবে হতো ক্যালকুলেশনটা। এটা হচ্ছে আমার একটা বিম, এই বিমটার উপরে এই পয়েন্টে কাজ করছে আমার ফোর্স 3 নিউটন পার মিটার, 3 নিউটন ফোর্স দিয়ে আস্তে আস্তে এটা বাড়ছে, বাড়তে 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 একেবারে যে কোনো ফোর্সে ধরো 8 নিউটন এসে পৌঁছাচ্ছে, 8 নিউটন, এবং ইউনিফর্মলি ভ্যারি করছে। এটা ধরো এটা হচ্ছে আমার 12 মিটার ডিস্টেন্সে কাজ করছে, 12 মিটার ডিস্টেন্সে কাজ করছে। তাহলে এর ক্ষেত্রে রেজাল্ট্যান্ট লোডটা কত হবে? রেজাল্ট্যান্ট লোড এখানে একটা কথা, কোনো কোনো বইতে লোডকে ডাব্লু দিয়ে বলে, আর কোনো কোনো বইতে লোডকে এল দিয়েও বলে। তাহলে সেক্ষেত্রে আবার কোনো কোনো বইতে লেন্থকে এল দিয়ে বোঝায়, কোনো কোনো বইতে লেন্থকে ছোটো হাতের এল দিয়ে বোঝায়। তাহলে এইখানে আমাকে চিহ্নগুলো না দেখে, চিহ্নগুলো সবসময় বিচার না করে, আমাদেরকে কি বোঝাতে চাইছে চিহ্নগুলো সেইটা মাথায় রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে। মানে ফর্মুলা মেমোরাইজ করলাম, দিয়ে ফর্মুলাটা কি বলতে চাইছে সেটাই ভুলে গেলাম, এটা করলে চলবে না। ঠিক আছে, এটা একটা প্রিকশন বলে দিচ্ছি, আর কিছুই না। এবার আমার প্রশ্ন হচ্ছে রেজাল্ট্যান্ট লোড কত হবে এখানে, মানে ডাব্লিউ রেজাল্ট্যান্ট লোডটা কত। তো এটা ক্যালকুলেট করার জন্য এটা খুব সিম্পল ব্যাপার। আমি এই যে 3 নিউটন, এই 3 নিউটনটাকে ধরবই না, আমি 8 নিউটনটাকে ধরবো। কারণ যদি আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানাতে চাই, এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল বানাতে চাই, তাহলে সেই ট্রায়াঙ্গেলটা হবে এইটা, এইটা হচ্ছে ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? এটা কিন্তু ট্রায়াঙ্গেল না, এটা রেক্ট্যাঙ্গেল, নিচেরটা রেক্ট্যাঙ্গেল, উপরেরটা ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের হাইট কত হবে? নিশ্চয়ই 8 নিউটন হবে না, কারণ 8 নিউটন হচ্ছে টোটালটার হাইট, হচ্ছে 8 নিউটন। তাহলে আমার এইটুকুনির হাইট কত হবে? নিশ্চয়ই 8 থেকে 3 বাদ যাবে, তাহলে এইটুকুনির হাইট হচ্ছে 5 নিউটন। তাহলে 5 নিউটন হচ্ছে আমার হাইট। তাহলে ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে 12 মিটার, আর হাইট মানে ম্যাক্সিমাম যেটা হবে সেইটা 5 নিউটন। মানে এপাশ এই বড়টা থেকে ছোটোটাকে বাদ দিলে যা হবে সেইটা হচ্ছে হাইট, 5 নিউটন। তাহলে রেজাল্ট্যান্ট লোডটা কত হবে? তাহলে ডাব্লু মানে লোড সমান হচ্ছে হাফ ইন্টু বেস কত, 12 মিটার। আর এখানে ইন্টেন্সিটি, এগুলো সব ইন্টেন্সিটি, 5 নিউটন পার মিটার, 3 নিউটন পার মিটার, 8 নিউটন পার মিটার, এগুলো সব ইন্টেন্সিটি, লোড ইন্টেন্সিটি। হ্যাঁ, তাহলে এটা 12 মিটার ইন্টু হচ্ছে আমার এখানে 5 নিউটন পার মিটার। তাহলে কত হচ্ছে? 2 আর 12 কেটে দিলে 6 থাকছে, 6 5 30 হচ্ছে। তাহলে আর মিটার আর এই মিটার কেটে যাচ্ছে, তাহলে নিউটন পড়ে থাকছে। তাহলে 30 নিউটন হচ্ছে ওয়েট, মানে রেজাল্ট্যান্ট লোড। এই 30 নিউটনটা কোথায় কাজ করবে? 12 মিটারের একদম মধ্যেখানে কাজ করবে না, সেটা তো সেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে ছিল। তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোডের ক্ষেত্রে কী হবে না, ইউনিফর্মলি ভ্যারিং লোডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, টোটাল যে লেন্থটা তার 1/3 অংশে কাজ করে। তাহলে এখানে টোটাল লেন্থটা কত? এখানে টোটাল লেন্থটা হচ্ছে আমার 12 মিটার। তাহলে 12 মিটারের 12
3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 4 মিটার। তাহলে এই টোটাল 12 মিটারটাকে আমরা 3টে অংশে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে এরকম জায়গায়, আর একটা হচ্ছে এরকম জায়গায়, আর একটা এরকম জায়গায়। দুটো ভাগে ভাগ করলাম, তাহলে 3টে ভাগ হয়ে গেল। তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে আমার 3 মিটার, আবার এইখান থেকে এইটুকুনিও হচ্ছে 3 মিটার। এবার লোডটা কাজ করবে মাঝখানের যে কোনো একটাতে, হয় এটাতে কাজ করবে, হয় এই পয়েন্টে কাজ করবে, নয় এই পয়েন্টে কাজ করবে। প্রশ্ন হচ্ছে কোন পয়েন্টে কাজ করবে। তো এখানেও সেই জোর জার মুলুকতার নীতি অ্যাপ্লাই করতে হবে, যেদিকটা ফোর্স বেশি সেদিকটা। তাহলে এইখানটায় কাজ করবে আমার ওই এই যে 30 নিউটনটা, এটা কাজ করবে কোথায়? এটা কাজ করবে এই জায়গাটায়। তাহলে আমাকে নতুন করে যদি আঁকতে বলা হয় ছবিটাকে, তাহলে কী হবে? ছবিটা হবে এরকম। বিমটা আঁকবো, এঁকে টোটালটা 12 মিটার লেখা আছে, টোটালটা 12 মিটার দেখাবো। এদিক থেকে অর্থাৎ যেটা বেশি ফোর্স, সেদিক থেকে বেশি ফোর্সটা কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? অবশ্যই ডান দিক থেকে বেশি ফোর্স আছে। তাহলে বেশি ফোর্সের দিক থেকে আমি 3 মিটার দূরত্ব এরকম করে দেখিয়ে দেবো। দেখিয়ে আমি এইখানটায়, আমি এখানে অন্য কালিতে তোমাদের বোঝার সুবিধার জন্য আঁকছি, তুমি পরীক্ষার হলে অত অন্য কালি ব্যবহার করার দরকার নেই। এইখানটায় হচ্ছে আমার 30 নিউটন কাজ করছে। এই হলো ইউনিফর্মলি ভ্যারিং লোডকে কীভাবে দেখাতে হয় সেইটা, এবং ক্যালকুলেশনটা আমরা শিখে নিলাম। তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোড মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ক্যালকুলেট করব। আর আমি যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়ে ক্যালকুলেট করব, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই ছিল লোড সম্পর্কে আমাদের যাবতীয় যা জিনিস জানা সেইটা। লোডের বিষয় হয়ে গেলে এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমার সাপোর্ট। লোড নেওয়া হলো অনেক, এবার সাপোর্ট দিই তোমাদেরকে। এই যে আমি যে পদ্ধতি তোমাদের পড়াচ্ছি, ধীরে ধীরে আস্তে আস্তে পড়াচ্ছি, পড়ানোর পরে হোমওয়ার্ক দিচ্ছি, তারপরে আবার অ্যাসাইনমেন্টের জন্য কাজ দিচ্ছি বাড়িতে, তারপরে আবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিচ্ছি। এটা কীরকম? ধাপে ধাপে আমি লোডটা বাড়াচ্ছি তোমাদেরকে, অর্থাৎ ইউনিফর্মলি ভ্যারিং লোডে কাজ করা হচ্ছে। কেমন? তা এবার আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট ক রকমের হতে পারে? সাপোর্ট সাধারণত আমাদের 3-4 রকমের সাপোর্ট আমরা এখানে বলবো। একটা হচ্ছে নর্মাল সাপোর্ট, সেখানে সাপোর্টের আগে ডেফিনেশনটা আমরা দেখি। নর্মাল সাপোর্ট পরে দেখছি, আগে সাপোর্টের ডেফিনেশন। সাপোর্ট প্রিভেন্টস বাধা দেয় মোশন অফ স্ট্রাকচার, কোনো একটা স্ট্রাকচারের মোশনকে বাধা দেয়, মোশন অফ স্ট্রাকচারের মোশন যদি 2Dতে দেখি, 2 ডাইমেনশনে যদি দেখি, তাহলে 3 রকমের হতে পারে। একটা হচ্ছে হরাইজন্টাল মোশন, ডান দিক বাঁ দিক, হরাইজন্টাল মোশন। 2 নম্বরটা হচ্ছে ভার্টিক্যাল মোশন, উপর নিচে মোশন। আর 3 নম্বরটা হচ্ছে রোটেশন। এই 3 রকমের মুভমেন্ট বা মোশন হয়। তো এই 3 রকমের যে মুভমেন্ট হয়, তো তাদের মধ্যে তাদের উপর বেস করে কয়েক রকমের সাপোর্ট তৈরি হয়। একটা হচ্ছে নর্মাল সাপোর্ট,
নর্মাল সাপোর্ট কীরকম না, এখানে একটা নর্মাল সাপোর্ট যদি ধরি আমরা, নর্মাল সাপোর্ট একটা লাঠি এখানে আঁকা আছে, এই লাঠিটা ছেড়ে দিচ্ছি, পড়ে যাচ্ছে, আমি দু হাত দিয়ে ধরে আছি, এদিকে একটা হাত দিয়ে ধরে আছি আর এদিকে একটা হাত দিয়ে ধরে আছি, তাহলে এটা হচ্ছে নর্মাল সাপোর্ট। নর্মাল সাপোর্টকে একটা অ্যারো দিয়ে বা দুটো অ্যারো দিয়ে এরকমভাবে দেখানো হয় নর্মাল সাপোর্ট। জাস্ট এমনি বেঞ্চি একটা, এখানে একটা পাথর রাখা আছে, এখানে একটা পাথরের টুকরো রাখা আছে, এখানে একটা পাথরের টুকরো রাখা আছে, উপরে একটা এরকম কাঠের তক্তা চাপিয়ে দেওয়া হলো, দিয়ে তার উপরে তুমি বসলে, তোমার বন্ধু বসলো, তাহলে এইটা হচ্ছে নর্মাল সাপোর্ট। হ্যাঁ, এবার হচ্ছে রোলার সাপোর্ট। নর্মাল সাপোর্টকে এইভাবে সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, এইরকম একটা সিম্বল দিয়ে নর্মাল সাপোর্ট দেখানো হয়, একটা অ্যারো উপরে একটা এরকম মানে হরাইজন্টাল লাইন। আচ্ছা, এবার পরে যেটা পড়বো সেটা হচ্ছে আমার রোলার সাপোর্ট। আচ্ছা, রোলার সাপোর্টটা কীরকম? রোলার সাপোর্ট আমরা এইভাবে দেখাতে পারি, একটা বিম, তার তলায় এরকম একটা বিম আঁকলাম, তার উপরে একটা, তার নিচের দিকে দেখাতে পারি যে তার নিচের দিক থেকে একটা নিচের দিকে একটা পার্ট এরকম রয়েছে, যে পার্টের সাথে চাকা রয়েছে, এই চাকাটা মাটিতে থেকে আছে, এটা হচ্ছে মাটি, তার সাথে ঠেকে আছে, এটা হচ্ছে সিম্বল, রোলার সাপোর্টের সিম্বল, তাহলে এটা হচ্ছে রোলার সাপোর্ট। তার সিম্বলটা এইভাবে দেখানো হয়, এই চাকাটা ওটাকে গড়িয়ে নিয়ে যেতে পারে, এই জিনিসটাকে চাকাটা গড়িয়ে নিয়ে যেতে পারে এদিকে বা এদিকে, যে কোনো দিকে গড়িয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ এটা হরাইজন্টাল মুভমেন্টটাকে অ্যালাউ করে, হরাইজন্টাল মুভমেন্টকে অ্যালাউ করবে, হরাইজন্টাল মুভমেন্টকে অ্যালাউ করবে। এই জিনিসটা রোটেশনও করাতে পারে, তাহলে এটা রোটেশনাল সাপোর্টও, রোটেশনাল মুভমেন্টকেও এটা অ্যালাউ করবে, রোটেশনাল মুভমেন্ট। এক্সাম্পল হচ্ছে স্যুটকেস, আমরা সেই ট্রলি ব্যাগগুলো, ট্রলি স্যুটকেস, ট্রলি লাগানো যে স্যুটকেস হয়, সেই ট্রলি স্যুটকেসগুলো যেগুলো আমি টেনে নিয়ে যাই, সেগুলো সব রোলার সাপোর্টে রয়েছে। এটা কি রেস্ট্রিক্ট করে? উপর নিচে কিছু হবে না, উপর নিচের যে মোশন সেটাকে রেস্ট্রিক্ট করে, অর্থাৎ ইট রেস্ট্রিক্টস ভার্টিক্যাল মোশন। রোলার সাপোর্ট রেস্ট্রিক্টস ভার্টিক্যাল মোশন, ভার্টিক্যাল মোশনকে রেস্ট্রিক্ট করে। এটাকে রিয়াকশান কী হিসেবে দেওয়া হয়? রিয়াকশান যেটা আমি আগে দেখালাম, নর্মাল সাপোর্টের ক্ষেত্রে রিয়াকশান যেটা ছিল, এটাকে রিয়াকশান বলে, এই যে এটা হচ্ছে রিয়াকশান। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রিয়াকশান ফোর্স, যেটা তুলে ধরছে, এটাকে সাপোর্ট করে রাখছে। তাহলে রোলার সাপোর্টের রিয়াকশান হচ্ছে একটাই রিয়াকশান, রোলার সাপোর্টের এই যেটা পরবর্তী যে রোলার সাপোর্ট, এর রিয়াকশান হচ্ছে একটাই, যে নর্মাল রিয়াকশানের মতন এরও একটাই রিয়াকশান, অর্থাৎ এই যদি এই সমস্ত কম্পোনেন্টকে আমি সরিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে রিয়াকশান, ঠিক একই রকম রিয়াকশান, নর্মাল সাপোর্টের বেলাও যা, রোলার সাপোর্টের বেলাও তাই, মানে একটাই রিয়াকশান, ভার্টিক্যাল রিয়াকশান। যার রিয়েল এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল নিতে পারি ব্রিজ রোলার, ব্রিজ রোলার। আচ্ছা হ্যাঁ, রিয়াকশান এটা জিজ্ঞাসা করছো তো, যে রিয়াকশানটা কেন এরকম আঁকলাম না, পরীক্ষাতে সাধারণত দেয় রোলার সাপোর্টের একটা সিম্বল আঁকতে, এটা হচ্ছে সিম্বল, রোলার সাপোর্টের সিম্বল। আর যদি এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে খালি ফোর্সটাকে আঁকতে বলে, তাহলে সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামেই বা এফবিটিতে এটাতেই রিয়াকশানটা থাকে। পরীক্ষাতে এই কোশ্চেনটাও আসে যে রোলার সাপোর্টের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে দেখা, তার মানে কিছুই না, একটা এরকম হরাইজন্টাল লাইন আর এক তলার দিক থেকে ভার্টিক্যাল অ্যারো।
যা বলছিলাম, তাহলে এক্সাম্পল হচ্ছে ব্রিজের রোলার বা এক্সপেনশন জয়েন্ট, যেখানে সূর্যের তাপে বা এমনি কোনো তাপে এক্সপ্যান্ড হয়ে যেতে পারে জয়েন্টটা, সেই জয়েন্টটা এক্সপ্যান্ড হলে যাতে না বেঁকে যায় সেই জন্য রোলার দেওয়া থাকে, এরকমভাবে রোলার দেওয়া থাকে। তাহলে এক্সপেনশন ডিউ টু টেম্পারেচার, এক্সপেনশন ডিউ টু টেম্পারেচার, এটা হচ্ছে কাজ। টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে তার জন্য এক্সপেনশন হতে পারে, সেই এক্সপেনশনটাকে যাতে অ্যালাউ করতে পারে তার জন্য আমাকে এখানে চাকা দেওয়া হয়, সেটাই হচ্ছে রোলার সাপোর্ট। ক্লিয়ার? আচ্ছা, রোলার সাপোর্ট জিনিসটা বোঝার পরে এবার আমরা পরবর্তী সাপোর্টে যাচ্ছি, যেটা হচ্ছে আমার হিঞ্জড সাপোর্ট বা পিন্ড সাপোর্ট। হিঞ্জড সাপোর্ট, হিঞ্জ সাপোর্টটা আমরা সবাই দেখেছি, সেটা হচ্ছে দরজার কবজা। দরজার যে কবজাগুলো হয় সেই কবজাগুলো হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট হিসেবে কাজ করে। হিঞ্জ সাপোর্টের আমার যদি দেখাতে হয়, কীভাবে দেখাবো হিঞ্জ সাপোর্ট? হিঞ্জ সাপোর্ট দেখানো হয় এইরকমভাবে বিম আঁকা হয়, একটা বিম বা যেটা রয়েছে হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এই হচ্ছে আমার হিঞ্জ। হ্যাঁ, এই হচ্ছে হিঞ্জ, এই হিঞ্জটা আটকানো থাকছে, জাস্ট একটা সাপোর্টের সঙ্গে আটকানো থাকছে, এখানে কোনো চাকা টাকার ব্যাপার নেই। হ্যাঁ, এবং এর ফলে কি হবে? এর ফলে দুটো জিনিস রেস্ট্রিক্টেড হবে। হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টে দুটো জিনিস রেস্ট্রিক্টেড হবে। হিঞ্জ সাপোর্টের আর একটা নাম হচ্ছে পিন্ড সাপোর্ট। পিন্ড সাপোর্ট, এতে কি অ্যালাউ করে? কোন মুভমেন্টটাকে অ্যালাউ করে? এই রোটেশন মুভমেন্টটাকে অ্যালাউ করে। It allows rotation movement and restricts horizontal movement and vertical movement. Horizontal and vertical এই মুভমেন্টকে হিঞ্জ সাপোর্ট রেস্ট্রিক্ট করে। এর এক্সাম্পল হচ্ছে ডোর হিঞ্জ, দরজার কবজা, ডোর হিঞ্জ মানে কবজা, হিঞ্জ মানে বাংলায় যেটাকে আমরা কবজা বলি। ব্রিজ পিন জয়েন্টস, ব্রিজের পিন জয়েন্টসগুলো হচ্ছে ব্রিজ পিন জয়েন্টস, এরা হচ্ছে এই হিঞ্জ সাপোর্টের এক্সাম্পল। এবার পরবর্তী সাপোর্ট, সেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, এবং তার সাথে সাথে আমাদের লোড অ্যান্ড সাপোর্টে মোটামুটি যা বোঝা হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে নর্মাল সাপোর্টে ভার্টিক্যাল বা হরাইজন্টাল মোশন এসব সমস্ত কিছু থাকে, তারপরে রোলার সাপোর্টে ভার্টিক্যাল মোশনটাকে রেস্ট্রিক্ট করে কিন্তু হরাইজন্টাল বা রোটেশনাল মুভমেন্ট থাকে। তারপরে আমার হিঞ্জ সাপোর্টের বেলায় ডোর হিঞ্জ থাকে, এই যেটা রোটেশনটাকে অ্যালাউ করে কিন্তু হরাইজন্টাল বা ভার্টিক্যাল মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে। কিন্তু এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, মানে সেখানে কোনো মুভমেন্টই অ্যালাউ করবে না, সাপোর্টটা সেখানে কোনো মুভমেন্ট সাপোর্ট অ্যালাউ করবে না। সেটা কীরকম? সেটার নাম হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট যেখানে কোনো মুভমেন্ট হবে না, নো মুভমেন্ট অ্যাট অল, নো মুভমেন্ট অ্যাট অল, কোনো মুভমেন্টই হবে না। তাহলে রিয়াকশান কী কী থাকবে এক্ষেত্রে? এটাকে দেখানো হয় এরকম করে, সিম্বলটা হচ্ছে এরকম, একটা বিম এরকমভাবে গাঁথা আছে একটা সলিড সাপোর্টের মধ্যে। তাহলে এখানে কী কী মুভমেন্ট হবে না? হরাইজন্টালও হবে না, হরাইজন্টাল মুভমেন্ট হবে না, ভার্টিক্যাল মুভমেন্ট হবে না, রোটেশনাল মুভমেন্টও করতে দেবে না, রোটেশনাল মুভমেন্টও রেস্ট্রিক্ট করে দেবে। তাহলে কী কী রিয়াকশান পাওয়া যাবে এর ক্ষেত্রে?
এটাকে যদি রিয়াকশান দিয়ে বোঝানো হয়, এর ক্ষেত্রে কী রিয়াকশান পাওয়া যাবে, মানে ফ্রি বডি ডায়াগ্রামে যদি আমরা দেখি তাহলে জিনিসটা এরকম হবে, উপরে নিচে, উপরে একটা রিয়াকশান পাবে, নিচে একটা রিয়াকশান পাবে, আর একটা এরকম এইরকম রিয়াকশান পাবে, যেটা হচ্ছে রোটেশনাল মোশনকে বোঝাবে। তাহলে এই হচ্ছে রিয়াকশান ফিক্সড সাপোর্টের বেলায়। যে জিনিসগুলো রেস্ট্রিক্ট করবে সেই জিনিসগুলো রিয়াকশানে দেখা দেবে, সোজা কথা হচ্ছে সেটা। যেমন ফিক্সড সাপোর্টে হরাইজন্টাল রেস্ট্রিক্ট করেছে, ভার্টিক্যাল রেস্ট্রিক্ট করেছে, আবার রোটেশন রেস্ট্রিক্ট করেছে, তাহলে সব কটাই রিয়াকশান হিসেবে দেখা দেবে। ক্লিয়ার? আরও স্পষ্টভাবে বলতে গেলে শুধু এই কটা রিয়াকশান থাকলেই হবে আমার। একটা রিয়াকশান হচ্ছে এই যেহেতু গাঁথা রয়েছে এর সাথে, সলিড সাপোর্টের সাথে, তো রিয়াকশানটা একটা এদিকে হবে, এইদিকে একটা রিয়াকশান, এই দিকে যাতে পড়ে না যায় তার জন্য একটা রিয়াকশান থাকছে, আর এই দিকে রোটেশনটাকে প্রিভেন্ট করার জন্য একটা রিয়াকশান থাকছে। 3 রকমের। আগেরটাতে দেখি, আগেরটা হিঞ্জের ক্ষেত্রে রিয়াকশানটা দেখানো হয়নি। হিঞ্জের ক্ষেত্রে রিয়াকশানটা হচ্ছে একটা এদিক বরাবর হবে আর একটা এদিক বরাবর হবে। তার মানে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে এদিক বরাবর একটা হবে, এদিক বরাবর একটা হবে, অর্থাৎ এটা হচ্ছে হরাইজন্টাল রিয়াকশান আর এটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশান, এরকম। ফিক্সড সাপোর্টের এক্সাম্পল কী হবে? ফিক্সড সাপোর্টের এক্সাম্পল হচ্ছে ওই যে সুইমিং পুলগুলো থাকে, যেমন সুইমিং পুলের উপরে একটা এরকম বিম থাকে, সেই বিমের উপরে সুইমার ঝাঁপ দেয়, সুইমার বিমের উপর থেকে ঝাঁপ দেয়। কীভাবে ঝাঁপ দেয় না, সুইমার কিছুক্ষণ নেচে নেয় এই জায়গাটা, যাতে লোডটা পড়ে, তার ফলে এটা বেঁকে যায়, বেঁকে গেলে এ তখন রিয়াকশান হিসেবে উপরের দিকে দেবে, একে ছুঁড়ে দেবে উপরে, এবং সে শূন্যে উঠে যাবে, উঠে গিয়ে সে একদম সুইমিং পুলে গিয়ে পড়বে। এইটার জন্য কি দরকার পড়ে? এটার জন্য ক্যান্টিলিভার বিমের দরকার পড়ে। ক্যান্টিলিভার বিম এই ওয়ালে গাঁথা থাকে, তো এই ধরনের বিমকে বলা হয় ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার অথবা গ্রাউন্ডের সাথে ফিক্স করা থাকে ইলেকট্রিক পোল। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক পোল ফিক্সড অন গ্রাউন্ড, ইলেকট্রিক পোল ফিক্সড অন গ্রাউন্ড, এটাও হচ্ছে এক্সাম্পল ফিক্স সাপোর্ট। এই হচ্ছে সাপোর্ট নিয়ে আর লোড নিয়ে আমাদের ক্লাস। সবাই অবশ্যই ভালো করে পড়বে এবং এক্সামের পয়েন্টে কী কী মনে রাখবে সেটাও বলে দিই। না, রোলারের ক্ষেত্রে রিয়াকশান হচ্ছে একটাই রিয়াকশান রোলারে। হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে রিয়াকশান হচ্ছে দুটো, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। আর ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে রিয়াকশান হচ্ছে 3টে, হরাইজন্টাল, ভার্টিক্যাল আর রোটেশনাল। আর এর আগে যেটা বললাম লোডের ব্যাপারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা সেন্টারে কাজ করে। ইউনিফর্মলি ভ্যারিং লোড L/3 ফ্রম হেভি সাইডে কাজ করে, অ্যাক্টস অ্যাট L/3 লেন্থের, L মানে এখানে লেন্থ, হ্যাঁ, L/3 লেন্থের 1/3 অংশে কাজ করে, ফ্রম হেভি সাইডের 1/3 অংশ থেকে কাজ করে। সিম্পলি সাপোর্টেড বিম, হিঞ্জ প্লাস রোলার। এখান থেকে ভাইভা কোশ্চেন আসতে পারে কি, হোয়াট ইজ লোড, হোয়াট ইজ ইউনিট অফ ইউডিএল, হুইচ সাপোর্ট গিভস মোমেন্ট রিয়াকশান, কোন সাপোর্ট মোমেন্ট রিয়াকশান দেয়? অবশ্যই ফিক্সড সাপোর্ট। হুইচ সাপোর্ট অ্যালাউজ রোটেশন, রোলার অ্যান্ড হিঞ্জ। হোয়ার ডাজ ইউডিএল অ্যাক্ট? অ্যাট দ্য সেন্টার অফ লোডেড লেন্থ। তাহলে এইভাবে আমাদের বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, তো এই নিয়ে অবশ্যই ভালো করে পড়বে সবাই। ভালো থাকবে। আজকের মতো ক্লাস শেষ করলাম তাহলে এখানে।